করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক গোটা দেশে, এবং পশ্চিমবঙ্গ সাধ্যমতো লড়াই দিচ্ছে। একটু আগে রাজ্য সরকারের তরফে মাননীয় মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী 15 দিন সাময়িক আত্মনিয়ন্ত্রণ, কার্যত লকডাউন, বেশ কিছু বিধিনিষেধ কি বন্ধ থাকবে ঘোষণা করেছেন। যতটা সম্ভব এই বিধি মেনে আমরা চলার চেষ্টা করব যাতে এই চেনটাকে ভাঙা সম্ভব হয় সংক্রমণের। কিছু মানুষের অসুবিধা হবে, আমরা সবাই চেষ্টা করব পরস্পরের পাশে থাকতে, বিধি মেনে শারীরিক দূরত্ব মানব, সামাজিক দূরত্ব থাকবে না। আমরা একে অপরের পাশে নিশ্চিতভাবে থাকব, বিভিন্নভাবে থাকব। সরকার থাকবেন, রাজ্য সরকার থাকবেন, তৃণমূল কংগ্রেস থাকবে, এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, ক্লাব, বিভিন্ন ধরনের মঞ্চ, তারাও নিশ্চিতভাবে সমাজের পাশে, মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তো এরকম একটা পরিস্থিতি, একদিকে কেন্দ্রীয় সরকার তার কর্তব্যের কিছুমাত্র করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মৃত্যুর সওদাগরের ভূমিকা নিয়ে ব্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে। যখন মহারাষ্ট্র থেকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বা দিল্লি থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বারবার যোগাযোগ করেছেন, কেউ রেমডেসিভির চাইছেন, কেউ অক্সিজেন চাইছেন, প্রধানমন্ত্রীর দফতর উত্তর দিচ্ছেন উনি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্যস্ত। আর এখানে উনি কাঁধ ঝাঁকিয়ে ও দিদি বলতে ব্যস্ত ছিলেন, গোটা দেশকে মৃত্যুর মিছিলে দাঁড় করিয়ে। নোটবন্দির সময় দাঁড় করিয়েছিলেন লাইনে ব্যাংকের সামনে, জিএসটির সময় দাঁড় করিয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মগুলির সামনে, আর এখন মানুষকে দাঁড় করাচ্ছেন শ্মশানে অথবা কবরস্থানে মৃতদেহ অবস্থায়। এখানেই শেষ নয়, ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ অর্ধদগ্ধ মৃতদেহ ছুঁড়ে ফেলছে গঙ্গায়। গঙ্গা থেকে, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের গঙ্গা থেকে সেই মৃতদেহ ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গে যাতে না আসে, এখন পশ্চিমবঙ্গ সরকারকে জলপথে গঙ্গার উপর নজরদারি চালাতে হচ্ছে। অক্সিজেন নেই, রেমডেসিভির নেই, ভ্যাকসিন নেই, যেটুকু আসছে অপ্রতুল, 3 রকম দাম, কেন্দ্রের জন্য এক, রাজ্যের জন্য দামি, বেসরকারির জন্য আরও দামি। হাস্যকর, যেখানে ব্রিটেন, যেখানে একটি ডোজের পর দ্বিতীয় ভ্যাকসিনের ডোজটা নেওয়ার সময়ের যে তফাৎ ব্রিটেন কমিয়ে দিচ্ছে, আর আমরা বাড়িয়ে দিচ্ছি। কোভিশিল্ড 84 দিন। কেন 84 দিন? হঠাৎ নাকি বিজ্ঞানীরা বলেছেন। কে বলছে? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন বলছে? সাপ্লাই নেই। তাই কি মানুষের ক্ষোভ, ধামাচাপা দিতে মাঝখানের সময়ের পার্থক্য বাড়িয়ে দাও। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে মৃত্যুর সওদাগর নরেন্দ্র মোদীর সরকার। কঠিন পরিস্থিতি, মানুষ স্বাস্থ্য নিয়ে বিপাকে, অর্থনীতি নিয়ে বিপাকে, একে অপরের সঙ্গে জড়িত। লড়তে গেলে লকডাউন বা এই ধরনের বিধিনিষেধ আনতে হবে, আবার এই ধরনের বিধিনিষেধ আনা মানে সমাজের বিভিন্ন অংশের মানুষের উপর চাপ পড়ে যাওয়া। তা সত্ত্বেও যেহেতু এটা মৃত্যুর সঙ্গে লড়াই, সেই চাপটাও যতটা সম্ভব নিচ্ছেন। এবং আমি এখানে বিশেষভাবে বলবো, সংখ্যাগরিষ্ঠ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক, পুলিশ, প্রশাসনিক আধিকারিকরা, সংবাদ মাধ্যম এবং একাধিক অরাজনৈতিক সংগঠন, ক্লাব, মঞ্চ এবং একাধিক রাজনৈতিক দল, তারা কিন্তু রাস্তায় আছেন, মানুষের পাশে আছেন। তৃণমূল কংগ্রেস সর্বস্তরে, সব জায়গায় তাদের কর্মীরা বিপদে পড়া মানুষের পাশে থাকছে। বিভিন্ন ধরনের শিবির শুরু হচ্ছে বা হয়েছে।
সিপিআইএম বা বামপন্থীরা তারা ভোটে পরাজিত হতে পারেন, কিন্তু বেশ কিছু জায়গায় তাদের কর্মীরা তারা কিন্তু এই পরিস্থিতিতে, হয়তো সব জায়গায় তাদের সংগঠন নেই বা দুর্বল সেটা আলাদা কথা, কিন্তু বেশ কিছু জায়গায় তারা আপ্রাণ চেষ্টা করছেন। একমাত্র গেরুয়া শিবির এ ধরনের কোনো কাজ করেছে বলে এখনো কোনো খবর আসেনি, সে ছেড়ে দিন। কোথাও দেখবেন খাটালে ত্রাণ শিবির করছে, গৌমূত্র বিক্রি করছে, ওই সব গরু ছাগলকে নিয়ে এখন কথা বলাটা সময় নয়। এবার গুজরাটে এটা খাটালে এটা শিবির করেছে, তাদের নেতা বিধায়ক তিনি বলছেন গোমূত্র পান করে দেখাচ্ছেন সেটা খেলে করোনা ভাইরাস কাজ করবে না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলছেন করোনা ভাইরাসও একটা জীব, তারও বেঁচে থাকার অধিকার আছে। কার হাতে রাজার পাট। যাই হোক, বাংলায় একটা সমস্যা হচ্ছে, আমাদের মাননীয় মহামান্য মহামহিম রাজ্যপাল তিনি একটা নাটক করে বেড়াচ্ছেন। কিসের নাটক? তিনি নাকি সন্ত্রাস কবলিত এলাকা দেখতে যাবেন। কোথায় গেলেন? কোচবিহার। কোথায় গেলেন? অসম। কোথায় গেলেন? নন্দীগ্রাম। সঙ্গে কারা? বিজেপির নেতারা। সন্ত্রাস কবে হয়েছে বলে অভিযোগ? অনেকদিন আগে। এখন পরিস্থিতি কি? শান্ত। কেন এখন যাচ্ছেন? পরিষ্কার দুটো কারণ। এক, বিপুলভাবে প্রত্যাখ্যাত পশ্চিমবঙ্গে বিজেপি, তার থেকে নজর ঘোরাতে বিজেপির দালালি করছেন জগদীপ ধনখড়। দুই, করোনায় কেন্দ্রীয় সরকার ব্যর্থ, তার জন্য ডুবছে গোটা দেশ এবং বাংলার মানুষও হ্যারাস্ট হচ্ছেন। আমরা জানি না কখন কোথা থেকে ভ্যাকসিন আসবে, কত ভ্যাকসিন আসবে। রাজ্য সরকারকে পয়সা দিয়ে অনেকটা কিনতে হচ্ছে, কোনো নীতি নেই, কোনো পলিসি নেই। সুপ্রিম কোর্ট জানতে চাইছে কি? কেন্দ্রীয় সরকার বলছে কোর্টের পরামর্শ, কোর্টের হস্তক্ষেপ দরকার নেই। আর এই সময় বিএসএফ এর হেলিকপ্টারে চেপে বেরিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বোঝার চেষ্টা করুন রাজ্যপাল। হ্যাঁ, কোথাও কোথাও ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল ভেবে দেখুন। ওই কোচবিহারে লোকসভা নির্বাচনের পর যখন তৃণমূলের বাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে, তাণ্ডব হয়েছে, কে কোথায় ছিল তখন? কোথায় ছিল? আমি আবার বলছি, অধিকাংশ জায়গায় প্রবলেম তৈরি করেছে তৎকাল বিজেপিরা। আমি অধিকাংশ বলছি, সব বলছি না। আদি বিজেপিরা তো বিজেপি চিরকাল করে এসছে, তৎকাল বিজেপিরা উগ্রভাবে ধরে নিয়েছিল সরকার উল্টোচ্ছে। তারা যেভাবে এলাকায় প্ররোচনা দিয়েছে, যেভাবে গন্ডগোল করেছে, যেভাবে অসভ্যতা করেছে, যেভাবে তৃণমূল কর্মীদের মেরেছে, সাধারণ মানুষকে হুমকি দিয়েছে, কোথাও কোথাও প্রবলেম তৈরি হয়েছে ভোটের পর, সেটা দ্রুত হারে কন্ট্রোল করা হচ্ছে, এখন পরিস্থিতি শান্ত। এখন আপনি যাচ্ছেন কেন? মানে কেন নতুন করে প্ররোচনা দিতে? যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলা হচ্ছিল, যেদিনকে ভোটের আগে নন্দীগ্রাম আন্দোলনের শহীদ মাতা ফিরোজা বিবি, শহীদ ফিরোজা বিবির সন্তান, তিনি মুসলমান, যেভাবে তখন বলা হয়েছে মুসলমানরা জেহাদি, মুসলমানরা পাকিস্তানি, কোথায় ছিলেন জগদীপ ধনখড়? কোথায় ছিলেন? রাজ্যপালের সাংবিধানিক পদের মর্যাদা তিনি ধুলোয় মিশিয়েছেন, পরিবর্তনের ডাক দিয়েছিলেন, বিজেপির দালালি করে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। সমানে তিনি রাজ্যপাল পদের অবমাননা করে বিজেপির দালালি করে গেছেন, আগা গোড়া বিজেপির দালালি করেছেন। এবং এখন বিজেপির কর্মীদের তো অর্ধেক জায়গায় তৃণমূলের ছেলেরা ঘরে ফেরাচ্ছে। আমি নিজে সশরীরে গিয়ে ফিরিয়েছি এক জায়গায়, ফোনে অন্তত 4টে জায়গায় বলেছি। কিন্তু আমার অভিজ্ঞতা কি, আমি যখন সেই ব্যক্তিকে নিয়ে যাচ্ছি, এলাকার মা বোনেরা পর্যন্ত বেরিয়ে এসে বলছেন এই করেছে।
ফলে এখন ঘর ছাড়া পড়ে মায়া কান্নাটা কাঁদার কি মানে আছে? যখন তখন ওইখানে ওই ধরনের অসভ্যতা করেছে, প্ররোচনা দিয়েছে, তার বিচার হবে না? তারপরেও তো তাদের নিশ্চিতভাবে ঘরে থাকবে। কেন ঘরে থাকবে না? সময় দিন। একটা এলাকা একটু ঘেঁটে ফেলেছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সব ভুলে গিয়ে বলছে না ঠিক আছে, এক জায়গা। এখানে যদি আমি বারবার গিয়ে খোঁচাই, আমার দলের নেতা বারবার গিয়ে খোঁচান, আপনার দলের নেতা বারবার গিয়ে খোঁচান, আমি কি তাদের উপকার করছি নাকি নিজের পাবলিসিটি করছি? পাবলিসিটিবাজ, ধান্দাবাজ। আস্তে আস্তে থিতিয়ে যাচ্ছে। আসামে কি হয়েছে কাল দেখেছেন? আসামে ধানকাড়ের সামনে বলছে একজন, কুচবিহার থেকে এখানে এসেছিলাম, অশান্তি হচ্ছিল, এখন কোনো অসুবিধা নেই, আমি বাড়িতেই থাকছি, আপনি আসবেন বলে খবর দিয়েছিল, আমি এখানে এসেছি। অর্থাৎ যে কোনো কারণেই হোক একটা গন্ডগোল হয়েছিল, সেটা এখন অনেকটা থেমে গেছে, সে তার নিজের বাড়িতে ফিরেছে। রাজ্যপাল আসবেন বলে তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে। এর উপকার হলো? এর উপকার হলো? ওই জায়গায় ক্ষতটা নতুন করে জেগে উঠল না? যে বাড়িতে ফিরছিল রাজনীতির ঘুঁটি করতে গিয়ে, তাকে আবার বিতর্কে ঠেলে দেওয়া হলো না? তৃণমূলের এতজন মারা গেছেন, রাজ্যপাল গেছেন? কুচবিহারে উদয়ন গুহর হাত ভেঙে দেওয়া হয়েছে, রাজ্যপাল দেখা করেছেন? কি চান? কি করছেন? সকাল থেকে ঘুম থেকে উঠে টুইট করেন জগদীপ ধনখড়। একটা টুইট করেছেন আপনি, কেন আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকসিন আসছে না? আপনি টুইট করেছেন। কেন অক্সিজেন সরবরাহ ঠিক ছিল না? আপনি টুইট করেছেন। রেমডেসিভির কেন পাওয়া যাচ্ছে না? আপনি টুইট করেছেন। যোগীকে নিন্দা করে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে নদীতে ভেসে কেন মৃতদেহ আসবে, টুইট করেছেন জগদীপ ধনখড়। হেলিকপ্টারে ঘুরে ঘুরে বেড়াতে ইচ্ছা করছে, যান না মানিকচকে। প্রশাসনের লোকেরা গঙ্গায় চষে ফেলছে যাতে কোনো অর্ধদগ্ধ পচা গলা মৃতদেহ জলবাহিত হয়ে আমাদের এখানে এসে দূষণ না ছড়ায়। দাঁড়াতে পারতেন না জগদীপ ধনখড় তাদের পাশে গিয়ে? ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার, জলপথে মৃতদেহ পাঠাচ্ছে ডবল ইঞ্জিন সরকার। ভারতবর্ষকে এই ছবি কখনো দেখতে হয়নি যে গঙ্গায় লাশ ভেসে আসছে, লাশের পর লাশ। আর জগদীপ ধনখড় যখন দেশটাকে ওই পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদী, মৃত্যু সওদাগর নরেন্দ্র মোদী, কালকে তিনি অ্যাপিয়ার করলেন এতদিন বাদে। কোথায় ছিলেন নরেন্দ্র মোদী? ও দিদি, তো ও মোদী, কোথায় ছিলেন বাবা আপনি? নাটক করে ভাষণ দিলেন আর দায় চাপিয়ে দিলেন দেশবাসীর কাছে, আমি আপনাদের সেবক, আর দায় দেশবাসীর, তোমরা কি করে বাঁচবে তোমরা ঠিক করে নাও। গোটা বক্তৃতায় যাত্রাপালা করলেন নরেন্দ্র মোদী, কোনো সলিউশন নেই, কোনো ডিরেকশন নেই, দিশাহীন বক্তৃতা। যে সলিউশনটা কিভাবে আনবে ভারত সরকার। সমস্ত জায়গায় দিনে অন্তত 200 টাকা করে ফোন ধরতে হচ্ছে। যারা সত্যি একেবারে পুরোদস্তুর নেতৃত্ব স্থানীয় রয়েছেন, সারাদিনে 1000 টাকা করে ফোন ধরতে হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে ভ্যাকসিন কোথায় পাবো? প্রশাসন করবে এটা কি ভ্যাকসিন? কোথায় ছিলেন মোদী যখন নিজে বিশ্ব নেতা হবেন বলে ভ্যাকসিনগুলোকে অন্য দেশে পাঠিয়েছেন আর ভেবেছেন ভারতে করোনা শেষ হয়ে গেছে? কোথায় ছিলেন তিনি? আজকে করোনার এই পরিস্থিতি দায়ী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে এই পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন। জোর করে 8 দফা ভোট করালো। আমরা বারবার বলেছিলাম 3 দফা মিশিয়ে দিন, 2 দফা মিশিয়ে দিন, আর এগোবেন না। না, ওদের দিল্লি থেকে ডেলিগেশন জারি করে এসে বাবুদের প্রচার করতে হবে এখানে। জানে এখানকার পচা গলা মুখগুলো হাত নাড়লে ভোট আসবে না,
ধান্দাবাজগুলো তাদের স্বার্থে পশ্চিমবঙ্গকে বলি দিল ভোটের সময় প্রচারটাকে খুলে রেখে দিয়ে। আমরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রচার করতে বাধ্য হয়েছি, কর্মীরা বাধ্য হয়েছে। কি করব, সংসদীয় গণতন্ত্র। দিল্লি থেকে এসে বিজেপির নেতারা যখন সভা করে যাচ্ছেন, রোড শো করে যাচ্ছেন, আমরা উত্তর দিতে বাধ্য হচ্ছি মানুষের সামনে। কিন্তু আমরা তো বলেছি বন্ধ করো, বন্ধ করো। বন্ধ না করলে তো আমাদেরও বলতে হবে। শুধুমাত্র নরেন্দ্র মোদী, অমিত শাহের জন্য কিছু বন্ধ হয়নি। তৃণমূল বলেছে বন্ধ করো, ইভেন বামপন্থীরাও সেই বন্ধের সমর্থনে ছিল, কংগ্রেসও সেই বন্ধের সমর্থনে ছিল। একমাত্র বিজেপির জন্য পশ্চিমবঙ্গকে এই দিকে ঠেলে দিল এই নরেন্দ্র মোদীরা, এই এখানকার আমচা চামচাগুলো বিজেপির। বিজেপির নেতাদের দেখলেই বলুন ভ্যাকসিন কোথায়, বিজেপির নেতাদের দেখলে বলুন ভ্যাকসিন কোথায়। আর ওরা কেন ভ্যাকসিন নিতে আসবে? ওরা তো গরুর পেচ্ছাপ খাবে। বিজেপির নেতারা কেন ভ্যাকসিন নেবে? ভ্যাকসিন নেবে সাধারণ মানুষ। ওরা জয় শ্রীরাম বলবে আর গরুর পেচ্ছাপ খাবে। ডবল ইঞ্জিন সরকার। যান আরএসএস কর্মীরা ওখানে গিয়ে মৃতদেহ, পচাগলা মৃতদেহ গঙ্গা থেকে তুলে আনার কাজ করুন। আপনাদের রাজ্য থেকে আসছে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গ সরকার সেই জল সীমান্ত পর্যন্ত পুরো তল্লাশি চালাচ্ছে, ডুবুরি নামাচ্ছে, স্পিডবোট ঘোরাচ্ছে, যাতে একটা পচা গলা দগ্ধ দেহ ঢুকতে না পারে। চাহিদা এতখানি বাড়িয়ে দিয়েছে এই বিজেপি সরকারের ব্যর্থতায়। আজকে সিস্টেমটা এই জায়গায়। এবার আমাদের এখানে যখন কাজ হচ্ছে, এতগুলো হসপিটালের উপর চাপ, এতগুলো পুরসভার কেন্দ্রের উপর চাপ, তার মধ্যেও একটা সিস্টেম দিয়ে যতটা সম্ভব চালানো হচ্ছে। এবং পুরসভার কেন্দ্রগুলিকে তো অভিনন্দন জানাবো, এত ভালো কাজ করেছেন তারা। কত বড় নির্লজ্জ এই কেন্দ্রীয় সরকার। তোমরা সাপ্লাই দিতে পারছো না বলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে, তোমরা ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের ডিফারেন্সটা বাড়িয়ে দিলে। প্রথমে একবার বলা হয়েছিল 28 দিন, এরপর বলা হলো 42 দিন, এখন বলা হচ্ছে 84 দিন। কি আজব দেশ ভাবুন। মানে একটা ওষুধ তার সেকেন্ড ডোজ আপনি 28 দিনে নিলেও যতটা ভালো, 42 দিনে নিলেও ততটা ভালো, 84 দিনে নিলেও ততটা ভালো। সমান অ্যান্টিবডি তৈরি হবে। কত বড় আবিষ্কার নরেন্দ্র মোদীর সরকারের। কেন ডিফারেন্সটা বাড়িয়ে দিল? সাপ্লাই দিতে পারবে না বলে। রাজ্য সরকারগুলো কি করবে? কি করবে রাজ্য সরকারগুলো? আসল করণীয় যেটা, কপিরাইট অ্যাক্ট, অবিলম্বে কপিরাইট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার, যাতে বিপুল পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করানো সম্ভব হয়। শুধুমাত্র দুটো কোম্পানির উপর ভরসা করে যদি এই ভ্যাকসিনেশন কর্মসূচি চালাতে চায় কেন্দ্রীয় সরকার, তাতে অন্তত 10 মাস সময় লাগবে গোটা দেশটাকে কভার করতে। সেদিকে বাবুদের লক্ষ্য নেই। ওই দুটো কোম্পানি থেকে নিতে হবে বা ওই অমুক জায়গা থেকে করতে হবে। কেউ খাটালে ত্রাণ শিবির করছে, কেউ গোমূত্র খাচ্ছে, আর কেউ লাশগুলোকে নিয়ে, ডেড বডিগুলো গঙ্গায় ফেলছে। আর এখানে জগদীপ ধনখড় তিনি নেচে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গে। আরে জগদীপ ধনখড়, আপনার যদি মিনিমাম লজ্জা থাকে, আপনি একটা রাজ্যপাল পদকে নমস্কার করি, সাংবিধানিক, আর আপনি রাজ্যপাল, আপনি একটা বিজেপির দালাল ফোড়ে আপনি নিজের পাবলিসিটি করছেন। আপনি নিজের পাবলিসিটির জন্য করোনা যুদ্ধের সময় আপনি অহেতুক নাটক করে বেড়াচ্ছেন। আপনি ভোটের আগে সমানে সমস্ত রকম বিষ ঢেলেছেন জগদীপ ধনখড়। আপনি, মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। রাজ্যপাল পদে বসে পরিবর্তন চেয়েছিলেন। কত বড় নির্লজ্জ বেহায়া বিজেপির দালাল হলে করতে পারে এটা? মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। যদি লজ্জা থাকে ইস্তফা দিয়ে বাংলা থেকে চলে যান। আমি তো সেদিনই ভেবেছিলাম, আমি তো ভোটের আগেও বক্তৃতা দিয়ে বলেছি,
যে পরিবর্তন চেয়েছেন, পরিবর্তন যদি না হয় আপনি ঠিক করুন, যদি লজ্জা থাকে বাংলা থেকে চলে যাবেন, আর না হলে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করাবেন। পাঁজি দেখে রাখুন, পাঁজি দেখে রাখুন। মেরুদণ্ডহীন, নির্লজ্জ, বেহায়া, মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে শপথ বাক্য পাঠ করিয়েছে, আর তার পরের মুহূর্ত থেকে আবার ছবল মারতে নেমেছে। জগদীপ ধনখড়, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল কংগ্রেস, আমরা আপনাকে বাড়তি গুরুত্ব দিতে চাইছি না, কিন্তু করোনা যুদ্ধের সময় যখন সর্বাত্মকভাবে সরকার এবং সমাজের সবকটি শাখা যখন করোনা যুদ্ধে আমরা মোকাবিলার সামনে অনেক কাজ, যদি কোনো পরিযায়ী শ্রমিক আটকে গিয়ে থাকে, যদি কোনো অসংগঠিত শ্রমিক বা কর্মী তারা বেরোজগার হয়ে থাকেন, সরকার তাদের পাশে থাকবে। বিভিন্ন মহল্লায় বহু ক্লাব, রাজনৈতিক দল সবাই মিলে সবার পাশে থাকার সমস্ত রকম উদ্যোগ তৈরি হচ্ছে। সেইখানে যদি আপনি এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করার জন্য একটা সুস্থ স্বাভাবিক হয়ে আসা জায়গা ক্রমশ সেটা থিতিয়ে যাচ্ছে। গন্ডগোল আপনারা করেছেন, গন্ডগোল বিজেপি করেছে, ক্ষমতায় আসছে ধরে সাপের 5 পা দেখে অসভ্যতা করেছে কয়েকজন। আমি রিপিট করছি, কার্যত সব জায়গা থেকে একই রিপোর্ট, যারা পুরনো দিনের বিজেপি কর্মী বা আরএসএস কর্মী তারা কিন্তু রাজনীতি করেছেন, করতেই পারেন। সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, তিনি তার দল করেছেন, কোনো বলার কিছু নেই। কিন্তু মূলত তৎকাল বিজেপি যারা তৃণমূল থেকে বা অমুক দল থেকে গেছে, তারা নিজেদের জাহির করার জন্য এবং ক্ষমতায় আসছে ধরে নিয়ে তারা যে পরিমাণ গুন্ডামি করেছে, অসভ্যতা করেছে, প্রভোকেশন দিয়েছে, কোনো পয়েন্টে তার জেরে কিছু কিছু ঘটনা ঘটেছে। সেটাও কড়া হাতে মমতা বন্দ্যোপাধ্যায় দমন করেছেন। তৃণমূলের কজনকে খুন করা হয়েছে, উদয়ন গুহর মতো সিনিয়র নেতার হাত ভাঙা হয়েছে। নির্বাচন কমিশন যখন দায়িত্বে ছিল আর বিজেপির লিস্ট দেয়া আইপিএসরা যখন পুলিশের সমস্ত সামলেছেন, সেই সময় অধিকাংশ গন্ডগোলগুলো হয়েছে, সেই সময় অধিকাংশ গন্ডগোলগুলো হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় টিম পাঠানো আরম্ভ করলো, আর এই জগদীপ ধনখড় নামক জোকারটাকে রাস্তায় নামাতে শুরু করলো। বিজেপির নেতারা কোথায়? বিজেপির একজন ক্যামেরার সামনে বলেছেন, আমাদের টাকা দিয়ে গন্ডগোল করতে বলা হয়েছিল, এখন নেতাদের খুঁজে পাচ্ছি না, সুইচ অফ। তৃণমূলের ছেলেরা ঘরে ফেরাচ্ছে তাদের। কোথায় বিজেপির নেতা মন্ত্রী সাংসদরা? প্রার্থীরা কোথায়? কর্মীদের সঙ্গে তো নেই। গন্ডগোলটা করতে বললেন, তারপর হাওয়া হয়ে গেলেন। আর এখন আপনাদের মুখোশ পরে ওই জগদীপ ধনখড় আপনাদের দালাল ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে জগদীপ ধনখড় এই কঠিন সময়ে কলঙ্কজনক ভূমিকা পালন করছেন রাজ্যপাল পদের। স্তিমিত হয়ে আসছে, কেন্দ্রের তরফে নাকি দল আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের। আরে কেন্দ্রীয় সরকার দল পাঠাচ্ছে, তুমি তাদের সঙ্গে ভ্যাকসিন পাঠাও, রেমডেসিভির পাঠাও, অক্সিজেন পাঠাও। তুমি কোন দল পাঠাচ্ছ? আর দল পাঠালে আগে তোমার ডবল ইঞ্জিন সরকার যোগীর রাজ্যে পাঠাও, যেখানে অর্ধ দগ্ধ মৃতদেহগুলো গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে, বহু জায়গায় সরাসরি নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তুমি সেখানে দল পাঠাতে পারছো না, তুমি সেখানে দল পাঠাতে পারছো না, তুমি পশ্চিমবঙ্গে দল পাঠাচ্ছ। নির্বাচন কমিশনকে দিয়ে জোর করে গোটা ঝামেলাটা করিয়ে এতদিন ধরে ভিড় ভাট্টাগুলোকে বাধ্যতামূলকভাবে চাপিয়ে দিলে বাংলার উপর। তারপরে তুমি অক্সিজেন দিচ্ছ না, রেমডেসিভির দিচ্ছ না, প্রাণদায়ী ওষুধ দিচ্ছ না, ভ্যাকসিন দিচ্ছ না, ভ্যাকসিনের কোনো নীতি নেই। আর বিজেপির প্ররোচনার জন্য যে 2-3টে পকেটে সামান্য কিছু একটু এদিক ওদিক ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো কন্ট্রোল করে ফেলেছেন, তৃণমূলের ছেলেরা যেখানে পাশে দাঁড়াচ্ছেন, সেই জায়গায় এতদিন পর নতুন করে প্রভোকেশন দিতে যাচ্ছেন জগদীপ ধনখড়। রাজ্যপাল পদ
আইনের অনেক ছাড় পেয়ে থাকেন। অন্যথায় আমরা আদালতের দ্বারস্থ হতে পারতাম, সেই সুযোগটা রাজ্যপাল পদের নেই। উনি সেই সুযোগ নিচ্ছেন, অপব্যবহার করছেন, ধূর্ত শেয়ালের মতো অপব্যবহার করছেন। উনি ধূর্ত শেয়ালের মতো অপব্যবহার করছেন সাংবিধানিক পদের। আসুন আমরা জগদীপ ধনখড়কে একটা অনুরোধ জানাই, আপনি যেভাবে আপনার এবং আপনার ঠাকুরদা, পিতা, পরমাত্মীয়রা ডেলি প্যাসেঞ্জারি করার পর যেভাবে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন, তারপর আপনি অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছেন, মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধ। তো এই জগদীপ ধনখড়কে আমরা একটা অনুরোধ করি, চারপাশে কোভিড পরিস্থিতিটা যথেষ্ট খারাপ, নোটাঙ্কিটা পরে করবেন। আপনার টুইটে একটু লিখুন যেন ভ্যাকসিন ঠিক মতো আসে এবং প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব নেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী এখন সংসদ ভবন, নিজের বাড়ি, বাসভবন, এই সবের জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে কনস্ট্রাকশন চালাচ্ছে। বন্ধ করুন, গোটা টাকাটা অবিলম্বে আপনারা দিন করোনা যুদ্ধে। জগদীপ ধনখড় শান্ত বাংলাকে অকারণ প্ররোচনা দেওয়ার চেষ্টা করবেন না। আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আপনি সহ্যের সীমা ছাড়াচ্ছেন। 213টা, আপনাদের সমস্ত রকম চেষ্টার পরেও 213টা, কদিন বাদে আরো বেড়ে যাবে। আপনারা বাতিল, প্রত্যাখ্যাত। সবাই মিলে এখন করোনাটা মোকাবিলার চেষ্টা হচ্ছে। পারলে বাংলার রাজ্যপাল হিসেবে কেন্দ্রের কাছ থেকে যেগুলো কেন্দ্রের করা উচিত সেগুলো আদায় করার ব্যবস্থা করুন। যোগীকে বলুন গঙ্গায় লাশ না ফেলতে। বন্ধ করুন আপনার এই নাটক। অন্যথায় আপনি পরিবর্তন চেয়েছিলেন 2021-এ বাংলায়। আমি ভাষণেই বলেছিলাম মুখ্যমন্ত্রী বদল হবে না, রাজ্যপাল বদল হয়ে যাবে 2021-এ। এটা মনে রাখবেন জগদীপ ধনখড়। আসুন আমরা সবাই অন্তত এই কঠিন সময়ে ডাক্তারবাবুরা যা বলছেন শুনি, সরকার যা যা বিধিনিষেধ দিচ্ছেন মানি, সমাজের যাদের যাদের প্রবলেম তৈরি হবে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াই। এই জায়গাটা আমাদের ওভারকাম করতে হবে। বেঁচে থাকলে রাজনীতি, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস খোলা মনে কাজ করছে। আমি বলছি, আবার বলছি, নির্বাচনে পরাজিত হলেও একাধিক পকেট থেকে বামপন্থী কর্মীরা সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছেন, মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। শুধু গেরুয়া শিবিরকে কোনো মানুষের কাজে পাওয়া যাচ্ছে না। সেন্ট্রাল ফোর্সের একের পর এক 4 আনার নেতা কালকার যোগীগুলো দুটো করে সেন্ট্রাল ফোর্স নিয়ে নাটক করে বেড়াচ্ছে। আমরা আসুন সবাই মিলে এই জিনিসটা আমাদের ওভারকাম করতে হবে। আমাদের এখন ওয়েট করতে হবে এই পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার উপর। লোকালি কোথাও কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ হলে সেগুলো সামলাতে হবে। উৎসস্থল কেন্দ্রীয় সরকার, তাদের অপদার্থতা, অযোগ্যতা এবং রাজনীতি। পরিস্থিতি কঠিন। তৃণমূল কংগ্রেসের সরকার আগেরবারও মানুষের পাশে ছিল, এবারও মানুষের পাশে আছে এবং থাকবে। বহু প্রতিকূলতার মধ্যেও রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, তার সমস্ত শাখা সংগঠন, গণসংগঠন, অন্যান্য একাধিক রাজনৈতিক দল, বহু অরাজনৈতিক মঞ্চ, ক্লাব, ট্রাস্ট, মিশন, পুজো কমিটি, যারা বিভিন্নভাবে সমাজে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আসুন আগামী কয়েকদিন আমরা সবাই পরস্পরের দিকে হাত বাড়িয়ে এই বিপদের, যারা সত্যি সংকটে থাকছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আমরা নিশ্চয়ই শারীরিক দূরত্বের বিধি মেনে চলব, কিন্তু মানসিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব এটা কিন্তু আমরা হতে দেব না।
আমরা শারীরিক দূরত্ব মানব, কিন্তু সমাজের সকলকে এক কাট্টা রেখে আমরা চেষ্টা করব এই পরিস্থিতির মোকাবিলা করতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নজর রাখবেন। এখন বিশ্ব বাংলা সংবাদে শুধুমাত্র পরিস্থিতির কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, তার সমস্ত খবর এখানে যেমন পাবেন, তেমনই আপনি পাবেন যে এই পরিস্থিতির মোকাবিলায় কোথায় কি কি কাজ হচ্ছে। সেটা সরকারের হতে পারে, আপ্রাণ চেষ্টা হচ্ছে পরিস্থিতিকে ঠিকঠাক রাখা। আগামীকালও উত্তর কলকাতায় আগামী সপ্তাহে কাল একটি আছে, মঙ্গলবার একটি আছে, সব অক্সিজেন পার্লার ইত্যাদি সব উদ্বোধন, ছোট ছোট উদ্যোগ নিয়ে শুরু হচ্ছে। একটু সময়ও তো দিতে হবে তাদের সংগঠিত হওয়ার। আসুন সবাই মিলে আমরা এই লড়াইটায় থাকি এবং এখন বিশ্ব বাংলা সংবাদ যেভাবে আপনারা, আমাদের দর্শক এবং পাঠক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেভাবে সমাজের বিপুল সংখ্যক মানুষ আস্থা রাখছেন এই এখন বিশ্ব বাংলা সংবাদের উপর, আসুন এই লড়াইটাও আমরা এক সূত্রে থেকে এই লড়াইটা মোকাবিলা করি এবং লড়াইটা কিভাবে চলছে, আরও কিভাবে চলতে পারে আমরা একটু নির্ভর করি, চোখ রাখি এখন বিশ্ব বাংলা সংবাদে। নমস্কার।